ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণ শুরু। 12 রাজ্যের 94 আসনে হচ্ছে লড়াই। সবার নজর গুজরাটের গান্ধীনগরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আসনের দিকে। ইউরোপের সঙ্গে শীতল সম্পর্কের মধ্যেই ফ্রান্স সফরে শি জিনপিং। ফরাসি প্রেসিডেন্ট ও ইইউ প্রধানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক। ইউক্রেন যুদ্ধ ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা। এবং আবারও পাকিস্তানের ক্ষমতায় বসার স্বপ্ন দেখছে ইমরান খানের পিটিআই। শরিক দল সুন্নি ইত্তেহাদের সংরক্ষিত আসন পেতে থাকছে না বাধা, সুপ্রিম কোর্টের রায়। আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ভারতে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। 12 রাজ্যের 94 লোকসভা আসনে হচ্ছে লড়াই। এই পর্বে সবার নজর থাকবে গুজরাটের গান্ধীনগরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আসনের দিকে। নরেন্দ্র মোদীর পর সর্বোচ্চ রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার অধিকারী তিনি। এছাড়াও পশ্চিমবঙ্গের 4 আসনেও ভোট হচ্ছে আজ। উত্তর পূর্ব ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। চলছে ভারতের তৃতীয় দফার ভোট গ্রহণ পর্ব। এই ধাপে 1352 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ভোটাররা। তবে নজর থাকবে গুজরাটের গান্ধীনগর লোকসভার কেন্দ্রের দিকে। সেখানে লড়ছেন বিদায়ী এমপি দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতের নরেন্দ্র মোদীর পর সর্বোচ্চ রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার অধিকারী অমিত শাহ। তৃতীয় পর্বের ভোটে মধ্যপ্রদেশ রাজ্যের বিদিশায় ভাগ্য পরীক্ষা হবে শিবরাজ চৌহানের মতো সাবেক মুখ্যমন্ত্রীরও। আছেন পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ থেকে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও। বর্ষিয়ান বাম রাজনীতিক হিসেবে পরিচিত মুখ তিনি। নজর থাকবে উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যের ধুবড়ি আসনের দিকেও। এনআরসি সিএ ইস্যুতে বিজেপির সঙ্গে চোখে চোখ রেখে লড়ছেন সেখানে এআইইউডিএফ নেতা ও গতবারের এমপি বদরুদ্দিন আজমল। আমাদের এখানে টোটাল 26 লাখ ভোট, 19 লাখ মুসলিম, 7 লাখ হিন্দু। তৃতীয় দফার ভোটের মধ্য দিয়ে নির্বাচন কমিশন 284 লোকসভা আসনের ভোট গ্রহণ সম্পূর্ণ করবে। আর 4 দফায় বাকি থাকবে 259 আসন। ভোট বিশ্লেষকরা তৃতীয় দফার ভোটে উত্তর পূর্ব রাজ্য আসামের 4 লোকসভার মধ্যে কোকরাঝড় ও ধুবড়ির ভোটকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, আসাম, ভারত। ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণের সবশেষ খবর আমরা জানবো। আসাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। নিঃসন্দেহে ভারতীয় জাতীয় নির্বাচন কমিশনের কাছে আজকে তৃতীয় দফার ভোট গ্রহণটা অত্যন্ত চ্যালেঞ্জের। আপনি জানেন যে প্রথম দফা 19 এপ্রিল শুরু হয়ে সম্পন্ন করে এবং তারপর দ্বিতীয় দফায় নির্বাচন কমিশন ইতিমধ্যেই 2 দফায় সুষ্ঠুভাবে সম্পন্ন করে। তৃতীয় দফার ভোট পর্বের প্রধান আকর্ষণ আপনি জানেন যে গুজরাটের আহমেদাবাদে কিছুক্ষণ আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি স্কুলে তার যে গণতান্ত্রিক অধিকার সেটি প্রয়োগ করেন এবং তাকে ঘিরে সেখানে উৎসুক সাধারণ মানুষের ভোটারদের যে উৎসাহ সেটি কিন্তু চোখে পড়ার মতো ছিল। একই সঙ্গে কিন্তু আজকে নরেন্দ্র মোদীর বাইরে প্রধান যে দৃষ্টি থাকবে, যার আপনি জানেন যে গুজরাটের আরেকটি কেন্দ্র গান্ধীনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অমিত শাহ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উত্তর পূর্ব ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য আসামে ধুবড়িতে। আপনি জানেন যে ধুবড়ি নানা কারণে রাজনৈতিকভাবে নানা কারণে গুরুত্বপূর্ণ, আসামি নানা কারণে গুরুত্বপূর্ণ। 2019 সালের এনআরসি এবং পরবর্তীতে সিএ এর চর্চা হওয়াতে স্বাভাবিকভাবেই ভোটারদের মধ্যে নানা ধরনের যে ধর্মীয় মেরুকরণের ছবি সেটি স্পষ্ট হয়ে ওঠে এবং রাজনৈতিক দল পুরোপুরি তার সুফল নেয়ার চেষ্টা করেন। এই মুহূর্তে যে ধুবড়ি শহরের একটি স্কুলে দাঁড়িয়ে রয়েছে, আদর্শ ভোটদান কেন্দ্র। আমি শুধুমাত্র আমার সহকর্মীকে বলবো যে গুড়ি গুড়ি বৃষ্টি চলছে। আপনি জানেন যে প্রথম 2 দফায় ভোটারদের যেরকম তীব্র তাপদাহ উপেক্ষা করতে হয়েছে, এবার কিন্তু খানিকটা যে তাপপ্রবাহ সেটির রেশ কমে গেছে। আমি যে রাজ্যের বাসিন্দা পশ্চিমবঙ্গেও একই রকম ভাবে যে 4টি জায়গায় মুর্শিদাবাদ, মালদা উত্তর এবং দক্ষিণ এবং জঙ্গিপুরে যে ভোট হচ্ছে সেখানেও কিন্তু নির্বিঘ্নে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টি হচ্ছে বলেই কিন্তু এখনো পর্যন্ত। আমি যেখানে এই মুহূর্তে উত্তর পূর্ব ভারতের আসামে
আসামের ধুবড়িতে রয়েছে, এখানেও একই ছবি। সুতরাং সকাল থেকে যে লম্বা লাইনের যে ছবিটা ছিল সেটা কিন্তু খানিকটা ম্লান হয়েছে, বৃষ্টির জন্য অনেকে আসতে পারছেন। আমি যেটা বলতে যাচ্ছি যে ভোট কেন্দ্রের ব্যবস্থাপনা কিরম করেছে নির্বাচন কমিশন। দেখুন, যারা একেবারে সদ্য যারা মা হয়েছেন তাদের জন্য কিন্তু এখানে একটি বাচ্চাদের রেখে যাতে যারা ভোট নিতে পারেন সে কারণে একটি বেবি রুম খোলা হয়েছে, যেখানে একদম সদ্য হওয়া বাচ্চারা রেখে এখানে লাইনে দাঁড়াতে পারেন। একই রকম ভাবে যারা প্রথমবার ভোট দিয়েছেন, আপনি জানেন যে 18 বছরের পরে যারা প্রথমবার ভোট দিতে পারেন, এবারে একটা বিপুল সংখ্যক ভোটার প্রথমবারের মতো ভোট দিচ্ছেন, তাদেরকে সামনে দেখার জন্য সেলফি একটি ব্যাংক করা হয়েছে, এখানে দাঁড়িয়ে সেলফি তুলতে পাচ্ছেন। একই সঙ্গে বাচ্চাদের রেখে যারা একটু হয়তো নিউবর্ন বেবি নয়, একটু বয়স হয়েছে বা সেই সমস্ত শিশুদের খেলার জন্য কিন্তু এখানে চিলড্রেন পার্ক করা হয়েছে, যাতে ভোট দানে তার বাবা কিংবা মায়ের কোনো কষ্ট না হয়। আর নিরাপত্তার ছবিটা আমি দেখেছি যে দেখুন, এর আগে আমি দক্ষিণ ভারতে কেরালায় দেখেছি, সেখানেও নিরাপত্তার ছবিটা কিন্তু কখনোই মনে হয়নি খুব বাড়াবাড়ি, যেটি আমরা সাধারণত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখে থাকি, যে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী, কেন্দ্রীয় বাহিনীর যেরকম আটোসাটো মিডিয়া কর্মীদের প্রবেশের ক্ষেত্রে নানা ধরনের কড়াকড়ি, সেক্ষেত্রে কিন্তু এই আসামের ধুবড়ি শহরে এখনো পর্যন্ত কিন্তু সেই নিরাপত্তার ছবিটি নেই। তবে অবশ্যই এখানে রাজ্য পুলিশের সদস্যরা রয়েছেন এবং ভোটাররা এসে নির্বিঘ্নে যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে ভোটার স্লিপ তাদের সেটা নিয়ে লাইনে দাঁড়াচ্ছেন এবং সুশৃঙ্খলভাবে তারা কিন্তু ভোট দিচ্ছেন এখনো পর্যন্ত। সার্বিকভাবে আপনি জানেন যে ভারতের আজকে কেন্দ্র এবং রাজ্য মিলিয়ে 12টি কেন্দ্র এবং রাজ্যশাসিত প্রশাসনিক অঞ্চলে আজকে প্রায় 11 কোটি ভোটার আজকে কিন্তু তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন এবং আজকে ভাগ্য নির্ধারিত হবে। অমিত শাহ আপনি আগেই বলেছে যে আজকে অবশ্যই হেভিওয়েট প্রার্থী যাদের ভাগ্য নির্ধারিত হবে, আজকেই যাদের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে তাদের মধ্যে অমিত শাহ রয়েছেন এবং মোদী সরকার আরো 5 জন মন্ত্রী রয়েছেন। এছাড়াও কিন্তু সব মিলিয়ে আপনি এবারে তৃতীয় দফায় প্রতিদ্বন্দ্বিতা করছেন 1352 জন প্রার্থী, তাদের মধ্যে প্রায় 200 জন প্রার্থী কিন্তু মহিলা রয়েছেন। তো সব মিলিয়ে গণতন্ত্রের যে ভারতের বৃহত্তম গণতান্ত্রিক অধিকার প্রয়োগের উৎসবের যে তৃতীয় ধাপের ভোট গ্রহণ সকাল 7টা থেকে শুরু হয়েছে এবং কোন রকম বিরতি ছাড়া সেই ভোট কিন্তু চলবে সন্ধে 6টা পর্যন্ত। তবে ভৌগোলিক অবস্থানের কারণে কোথাও কোথাও ভোট দান কিছুটা পেছানো হচ্ছে এবং কোথাও কোথাও কিন্তু কিছুটা এগিয়ে আনা হচ্ছে। তো সব মিলিয়ে নির্বাচনের যে ছবিটা সেটি এখনো পর্যন্ত গোটা ভারতে কিন্তু এখনো পর্যন্ত সুষ্ঠু, কোথাও কোনো রকমের কোনো এখনো পর্যন্ত অপ্রীতিকর ঘটনা, যেটা আমি আগেই বলেছিলাম যে আপনি জানেন যে এবার গত 2019 সালের তুলনায় এবার কিন্তু ভারতে ভোট দানের যে ছবিটা, ভোট পড়ার যে ছবিটা, সেটি কিন্তু খানিকটা উদ্বেগ বাড়িয়েছে শাসক সহ বিরোধী অবশ্য নির্বাচন কমিশন। আপনি জানেন যে প্রথম দফায় 60-এর কিছু বেশি ভোট পড়েছিল, 60% বেশি। দ্বিতীয় দফায় কিন্তু 61% কিছু কম বেশি হয়েছিল এবং তারপর 11 দিন বাদে নির্বাচন কমিশন যে রেকটিফিকেশন দিয়েও কিন্তু 6% ভোট বেড়েছে বলে দাবি করে। তা নিয়েও কিন্তু নির্বাচন সংশ্লিষ্ট যারা বিশ্লেষণ করেন তারাও কিন্তু বিষয়টি নিয়ে নেতিবাচকভাবে দেখছেন। তো সব মিলিয়ে ভারতের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের তৃতীয় দফার উৎসবের এখনো পর্যন্ত যে ছবিটা সেটি কিন্তু নির্বিঘ্নে, শান্তিপূর্ণ এবং উৎসবের আবেগেই এগিয়ে চলছে। তো এই ছিল আমার কাছে উত্তর পূর্ব ভারতের আসাম থেকে তৃতীয় দফার ভারতের ভোট গ্রহণ কেন্দ্রের বিষয়ে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সুব্রত আচার্য, ভারতের আসাম থেকে। ইউরোপের সঙ্গে চলমান শীতল সম্পর্কের মধ্যেই ফ্রান্স সফর করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার ফরাসি প্রেসিডেন্ট ও ইউরোপীয় ইউনিয়ন প্রধানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন চীনা প্রেসিডেন্ট। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষ নেয়া ইউরোপের সঙ্গে ক্ষতিগ্রস্ত হওয়া সম্পর্ক উন্নয়ন এবং চীনের বিরুদ্ধে ইইউর অর্থনৈতিক নিরাপত্তা এজেন্ডাকে অকার্যকর করাই শি জিনপিং এর সফরের মূল লক্ষ্য। প্যারিস থেকে সে খবর জানাচ্ছেন মোহাম্মদ লুৎফর রহমান বাবু। ইউক্রেন যুদ্ধ ঘিরে ইউরোপের সঙ্গে চীনের হিমশীতল সম্পর্ক চলছে। এর মধ্যেই 5 বছর পর ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশ সফরে গেলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রোববার সফরের শুরুতে ফ্রান্সের রাজধানী প্যারিসের অর্লি বিমানবন্দরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ফরাসি প্রধানমন্ত্রী গাব্রিয়েল আতাল। পরে সেখান থেকে চীনা প্রেসিডেন্ট যান ফরাসি প্রেসিডেন্টের বাসভবন এলিজি প্রাসাদে।
এ সময় তাকে স্বাগত জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সফরে শি জিনপিং, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ইউরোপীয় ইউনিয়ন প্রধান উরসুলা ভন ডার লাইনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। তাদের আলোচনায় দুই দেশের বাণিজ্য ও ইউক্রেন যুদ্ধ ইস্যু প্রাধান্য পায়। যুদ্ধবন্ধে চীনের ভূমিকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন ইউই প্রধান। পাশাপাশি ইউরোপের সঙ্গে আরও ভারসাম্যপূর্ণ বাণিজ্য নিশ্চিত করার বিষয়ে চীনা প্রেসিডেন্টকে আহ্বান জানানো হয়। এ বিষয়ে চীনা প্রেসিডেন্ট সম্মত হয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। মূলত ইউরোপ সফরে শি জিনপিং এর লক্ষ্য তিনটি: ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষ নেয় ইউরোপের সঙ্গে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্পর্ক উন্নয়ন, চীনের বিরুদ্ধে ইউএর অর্থনৈতিক নিরাপত্তা এজেন্ডাকে অকার্যকর করা এবং সার্বিয়া ও হাঙ্গেরির সঙ্গে বেইজিং এর দৃঢ় সম্পর্ক প্রদর্শন করা। ফ্রান্স ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 60 বছর উপলক্ষে শির এই সফর। ফ্রান্সের পর সার্বিয়া ও হাঙ্গেরি যাবার কথা রয়েছে চীনা প্রেসিডেন্টের। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। আবারও পাকিস্তানের ক্ষমতায় বসার স্বপ্ন দেখছে ইমরান খানের দল পিটিআই। সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের দায়ের করা আবেদনের ভিত্তিতে অন্যান্য দলকে সংরক্ষিত আসন দেয়ায় পেশোয়ার হাইকোর্টের সিদ্ধান্ত স্থগিত করেছেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। ফলে পার্লামেন্টের সংরক্ষিত আসন পেতে সুন্নি ইত্তেহাদের কোনো বাধা থাকল না। সর্বোচ্চ আদালতের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে পিটিআই। किसी ने कहा जी वो इमरान खान आप रिजाइन कर दें, मैं रिजाइन कर दूं। 2022 সালের এপ্রিলে বিরোধীদের অনাস্থা প্রস্তাবের মাধ্যমে পিটিআই নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে শতাধিক মামলা হয়। একের পর এক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে কারাগারে আছেন পিটিআই নেতা। তাকে কারাগারে রেখেই গেল ফেব্রুয়ারিতে দেশটিতে অনুষ্ঠিত হয় সাধারণ নির্বাচন। নানা নাটকীয়তার পর জোট হয়ে সরকার গঠন করে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ। পাকিস্তানের সুপ্রিম কোর্টের রায়ে ফের ক্ষমতায় বসার আশা দেখছেন ইমরান খান। পাকিস্তান পার্লামেন্টের সংরক্ষিত আসন নিয়ে পেশোয়ার হাইকোর্টের দেয়া একটি সিদ্ধান্ত স্থগিত করেছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের দায়ের করা আবেদনের ভিত্তিতে সোমবার এই স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। শুনানিতে আইনজীবী ফয়সাল সিদ্দিকী আদালতকে বলেন, স্বতন্ত্র বিজয়ী পিটিআই সদস্যরা সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে যোগ দিয়েছিলেন। তখন বিচারপতি মনসুর আলী শাহ জানতে চান 7 প্রার্থী এখনও স্বতন্ত্র হিসাবে জাতীয় পরিষদের অংশ কিনা। বিচারপতি আতাহার জানতে চান পিটিআই নিবন্ধিত রাজনৈতিক দল কিনা। ফয়সাল সিদ্দিকী বলেন, পিটিআই একটি নিবন্ধিত রাজনৈতিক দল। এদিকে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছে ইমরান খানের দল পিটিআই। আদালত এ ধরনের রায় অব্যাহত রাখলে শিগগিরই ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেন দলটির নেতা আসাদ কায়সার। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত পুরো ব্রাজিল। দেশটিতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 83 জনে, আহত অন্তত 276 জন। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন 111 জন বাসিন্দা। অন্যদিকে কিছুটা হলেও রোদের দেখা মিলেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। কমতে শুরু করেছে বন্যার পানি, তবে বন্যার পানিতে একটি গাড়ি ভেসে গেলে এতে আটকা পড়ে শিশুসহ অন্তত 3 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। ডুবেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, পার্কিং করা গাড়িও। সপ্তাহখানেক ধরে চলা বন্যায় বিপর্যস্ত লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ রিও গ্রান্দে দো সুলেতে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। নিখোঁজ রয়েছেন বহু বাসিন্দা। রিও গ্রান্দে দো সুল প্রদেশের কর্মকর্তারা জানান 1,20,000-এর বেশি বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। দেশটির 345 পৌরসভায় 8 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এর মধ্যে নিখোঁজদের খোঁজে উদ্ধারকর্মীদের পাশাপাশি কাজ করছেন স্থানীয়রাও। বন্যায় দেশটির দক্ষিণাঞ্চলের একটি ফুটবল স্টেডিয়ামও পানির নিচে। ভেঙে পড়েছে গুরুত্বপূর্ণ সড়ক এবং সেতু। আবহাওয়া দপ্তর জানায় চলতি সপ্তাহের শেষের দিকে বৃষ্টি অনেকটাই কমবে। অন্যদিকে বৃষ্টি কমতে শুরু করায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব টেক্সাসের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। রোদের দেখা মেলায় বাসিন্দারা ফিরতে শুরু করেছেন বাড়িতে। তবে পুরোপুরি বন্যার পানি না নামায় এখনো দুর্ভোগ কাটেনি। এদিকে বানের জলে ভেসে গেছে গাড়ি, ভেতরে থাকা শিশুসহ অন্তত 3 জনের মৃত্যু হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। সন্ত্রাসী গোষ্ঠী আইএসের হুমকির মুখে আসন্ন টি-20 বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে সন্ত্রাসী হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জঙ্গি সংগঠনটি। উত্তর পাকিস্তান থেকে এক ভিডিও বার্তায় এই হুমকি দেওয়া হয়।
গেল কবছর ধরে মোটামুটি নিয়মিতভাবেই সন্ত্রাসী হামলার হুমকি পেয়ে আসছে ক্রীড়াঙ্গনের বৈশ্বিক আসরগুলো। সবশেষ কাতার বিশ্বকাপেও বেশ আলোচনায় ছিল এই বিষয়টি। শেষ পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলেও আবারও ক্রীড়াঙ্গনে আলোচনায় সন্ত্রাসী হামলা। এবার লক্ষ্য করা হয়েছে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে আসন্ন টি-20 বিশ্বকাপ। জঙ্গি গোষ্ঠী আইএসের পক্ষ থেকে এক ভিডিও বার্তায় এই হুমকি পাঠানো হয় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজে। দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে এমন সংবাদ প্রচার করেছে বেশ কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, যেখানে বলা হয় ইসলামিক স্টেট খোরাসান শাখা ক্রীড়াঙ্গনে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। উত্তর পাকিস্তান এবং আফগানিস্তান থেকে একটি ভিডিও বার্তার মাধ্যমে এই ঘোষণা দেয়া হয়। এই হুমকির পর নড়ে চড়ে বসে ক্যারিবিয়ান প্রশাসন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তাৎক্ষণিকভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে এবং টি-20 বিশ্বকাপ সফল করতে যুদ্ধ ঘোষণা করেন ওয়েস্ট ইন্ডিজের প্রধানমন্ত্রী কেইল রওলি। আইএসের প্রোপাগান্ডা চ্যানেল নাশির-ই-পাকিস্তান এই প্রচারণার পেছনে জড়িত বলে নিশ্চিত করে দেশটির গোয়েন্দা সংস্থা। এদিকে সন্ত্রাসী হামলার হুমকি এলেও বিশ্বকাপের সফল আয়োজনের ঘোষণা দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ইভেন্টের সঙ্গে সম্পৃক্ত সব স্টেক হোল্ডারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানান ক্যারিবিয়ান ক্রিকেটের প্রধান নির্বাহী জনি গ্রেভস। বিশ্বকাপ সফল করতে আমরা নিবিড়ভাবে কাজ করছি। যে শহরগুলোতে ম্যাচ আয়োজন করা হবে সেখানে আমাদের বাড়তি নজরদারি থাকবে। আমি নিশ্চিত করতে চাই আমাদের সব ধরনের পদক্ষেপ নেওয়া আছে। বিশ্বকাপকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে নিরাপত্তা ইস্যুকে এক বিন্দুও ছাড় নয়। ওয়েস্ট ইন্ডিজের এন্টিগা অ্যান্ড বারবুডা, বার্বাডোস, গায়ানা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস এবং ত্রিনিদাদ ও টোবাগোতে অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপ। আর যুক্তরাষ্ট্রের ম্যাচগুলো হবে ফ্লোরিডা, নিউ ইয়র্ক এবং টেক্সাসে, যেখানে সন্ত্রাসী হামলার কোনো হুমকি নেই। এস এম ইকবাল, সময় সংবাদ। ইউসাইন বোল্টের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত কিলিয়ান এমবাপ্পে। সম্প্রতি ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকাকে 100 মিটার স্প্রিন্টে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান 8টি অলিম্পিক স্বর্ণজয়ী বোল্ট, যা হাসি মুখেই গ্রহণ করেছেন পিএসজি অধিনায়ক। কিংবদন্তি তারকার সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেওয়াটা সম্মানের হবে বলেও জানান পিএসজি সুপারস্টার। বর্তমান ফুটবল বিশ্বের প্রতিভাবান ফুটবলারদের একজন কিলিয়ান এমবাপ্পে। এরই মধ্যে বিশ্বকাপ জয়ের স্বাদও পেয়েছেন 25 বছর বয়সী এই ফুটবলার। ক্যারিয়ারে গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। সম্প্রতি রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আলোচনায় আসেন কিলিয়ান এমবাপ্পে। জোড়া গোল করে দলকে জেতানোর পাশাপাশি সোসিয়েদাদের মাঠে এদিন 10.9 সেকেন্ডে 100 মিটার দৌড়ান পিএসজি অধিনায়ক। সেদিন ঘন্টায় 33.24 কিলোমিটার গতিতে দৌড়েছেন এমবাপ্পে। এরপর অনেকেই মজার ছলে উসাইন বোল্টের সঙ্গে এমবাপ্পের নাম তুলনা করেন। 2009 সালে বার্লিনে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 9.58 সেকেন্ডে 100 মিটার দৌড়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন বোল্ট, যা এখন পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। এমবাপ্পের এমন পারফরমেন্স দেখে নিজের মুগ্ধতার কথা জানান উসাইন বোল্ট। শুধু তাই নয়, 8টি অলিম্পিক স্বর্ণপদক জেতা এই তারকা মনে করেন কিলিয়ান এমবাপ্পে তার সঙ্গে একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করা উচিত। তরুণ বয়সেই ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতায় ফরাসি তারকার প্রশংসাও করেন বোল্ট। উসাইন বোল্টের সঙ্গে দৌড়ানোর চ্যালেঞ্জ হাসি মুখেই গ্রহণ করেছেন এমবাপ্পে। একই সঙ্গে ট্র্যাকে নামার আগেই মেনে নিয়েছেন পরাজয়। আমি মনে করি উসাইন বোল্ট সবার জন্য অনুপ্রেরণা। এখানে যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেকেই হয়তো তার প্রতিযোগিতা দেখার জন্য মাঝ রাতে জেগে থাকেন। আমি তাকে সম্মান করি। তার সঙ্গে প্রতিযোগিতা করতে পারাটাও হবে সম্মানের, তবে তার সঙ্গে জয় পাওয়াটা মোটেও সহজ হবে না। উসাইন বোল্টও এমবাপ্পের কোনো সম্ভাবনা দেখছেন না। আমি চাই সে আমার সঙ্গে এই প্রতিযোগিতা করুক। সে ফ্রান্স জাতীয় দলের হয়ে অসাধারণ ভূমিকা রেখেছে। সে এত তরুণ বয়সে ফ্রান্স জাতীয় দলের জন্য যা করেছে তা সত্যিই অনুপ্রেরণা যোগায়। তবে আমার মনে হয় 100 মিটার দৌড় প্রতিযোগিতায় এমবাপ্পে আমার সঙ্গে জিততে পারবে না। চলে গেলেন আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ী কোচ জেজিয়ার লুই মেনোত্তি। 1978 সালে তার অধীনেই প্রথম বিশ্ব জয়ের স্বাদ পায় আলবিসেলেস্তে। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ফুটবল আর্জেন্টিনা। মেসি ডি মারিয়াদের দৃষ্টিনন্দন ফুটবলের সুখ্যাতি বিশ্বজোড়া, অথচ একটা সময় ব্যাপক সমালোচনা হতো আর্জেন্টিনার প্লেইং স্ট্র্যাটেজি নিয়ে। সেই অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে চেজার লুই মেনোত্তি যুগে। 1974 বিশ্বকাপ ব্যর্থতার পর এএফএ তার উপর আস্থা রাখলে ধীরে ধীরে অপবাদ খুঁজতে থাকে আর্জেন্টাইনদের।
এর পরের গল্পটা সবার জানা। ম্যারাডোনা মেসিরা যদি আর্জেন্টিনায় ঈশ্বর তুল্য হন, তবে বলতে হয় সেই রাস্তা দেখে গেছেন লুই মেনোত্তি ৭৮-এর বিশ্বকাপে দলকে চ্যাম্পিয়নশিপ উপহার দিয়ে। মারিও ক্যাম্পেস আর হোর্হে বুরুচাগারা বিশ্বজয়ের অমৃত সুধা পান করেন মেনোত্তি দর্শনেই। দিয়াগো ম্যারাডোনার সঙ্গে চেজার লুই মেনোত্তির প্রথম অধ্যায় ভালো ছিল না। ১৬ বছর বয়সী ম্যারাডোনাকে দলে নিয়েও জায়গা দেননি ৭৮-এর বিশ্বকাপ স্কোয়াডে। সেটা কেন করেছিলেন তার প্রমাণ দেন ১৯৬৯-এর যুব বিশ্বকাপে। ১ বছরের জন্য অনুজদের দায়িত্ব নিয়ে আর্জেন্টিনাকে করেন যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন। টুর্নামেন্ট সেরা ম্যারাডোনার উত্থান সেই আসরেই। খেলোয়াড়ি জীবনে খুব একটা সুনাম ছিল না এল ফ্লাকোর, তবে ৩৭ বছরের কোচিং ক্যারিয়ারে তার অর্জনের খাতায় আছে অনেক কিছু। আর্জেন্টিনা ছাড়াও মেক্সিকো জাতীয় দল ম্যানেজ করেছেন মেনোত্তি। ক্লাব ফুটবলে এই তালিকায় আছে বার্সেলোনা, অ্যাথলেটিকো মাদ্রিদ, বোকা জুনিয়র্স, রিভার প্লেট সহ ১১ দলের নাম। ২০১৯ সালে ফুটবল আর্জেন্টিনার পরিচালক পদে দায়িত্ব গ্রহণ করেন এই কিংবদন্তি। কাকতালীয় হলেও সত্যি, তিনি এএফএ-তে যোগ দেওয়ার পর আন্তর্জাতিক শিরোপার খরা কাটে আর্জেন্টিনার। ২৮ বছর পর কোপা আর ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। বার্ধক্যজনিত রোগে ভুগে ৫ মে পৃথিবীর মায়া ত্যাগ করেন এই কিংবদন্তি। লুই মেনোত্তির মৃত্যুতে শোক প্রকাশ করেন মেসি। লিওনেল স্ক্যালোনিও কিংবদন্তিকে স্মরণ করেছেন শ্রদ্ধা ভরে। এস এম ইকবাল, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণ চলছে। ১২ রাজ্যের ৯৪ আসনে হচ্ছে লড়াই। সবার নজর গুজরাটের গান্ধীনগরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আসনের দিকে। এবং ইউরোপের সঙ্গে শীতল সম্পর্কের মধ্যেই ফ্রান্স সফরে শি জিনপিং। ফরাসি প্রেসিডেন্ট ও ইইউ প্রধানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক। ইউক্রেন যুদ্ধ ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা। এই ছিল আন্তর্জাতিক সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মনির হোসাইন। ধন্যবাদ ইমরাদ আপনাকে। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।